সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। আজকে শুরু করতে চলেছি ভগ্নাংশ এবং দশমিক সংখ্যা নিয়ে। তো গ্রুপ সি, ডি এবং আবার এর যে সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে যেটা বিশেষ করে আমরা দেখব সেখানে ফ্র্যাকশন যেটা আমরা পাবো, সেখানে ফ্র্যাকশন বা ভগ্নাংশ, আবার দশমিক সেখানে আছে, ডেসিমাল রেকারিং আর ডেসিমাল ফ্র্যাকশন, এইগুলো সিলেবাসের মধ্যে আছে। তো সেক্ষেত্রে এই অংশটা যদি আমরা ভগ্নাংশ এই চ্যাপ্টারটা পুরোটা আলোচনা করি, তিনটে কিন্তু জিনিস আলোচনা হয়ে যাবে। অ্যারিথমেটিক যে পোর্শনটা আছে 15 নাম্বারের, সেখানে ডেসিমেল আছে, যেমন ভগ্নাংশ যেটা আছে, রেকারিং ডেসিমাল আছে, আর আছে ফ্র্যাকশন। এই তিনটে জিনিস ওখানে সিলেবাসে আছে এবং সেই তিনটে জিনিস কিন্তু একসঙ্গে এই ক্ষেত্রে আলোচনা হয়ে যাবে। তো এইটা শুরু করার আগে যারা যারা নতুন, বলবো যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটি প্রেস করতে ভুলো না। যারা পুরনো চ্যানেলের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বে আলোচনা করব, প্রথমে যেটা আলোচনা করব যে কনসেপ্ট অফ ফ্র্যাকশন বা ভগ্নাংশের ধারণা, প্রাথমিক যে ধারণাটা সেটা নিয়ে। তো ভগ্নাংশ কি ব্যাপারটা? ভগ্নাংশ আমরা সবই জানি যে x/y আকারের সংখ্যাকে আমরা ভগ্নাংশ বলবো। এটা কেমন হবে না, এখানে একটা খেয়াল রাখতে হবে, ওয়াইটা নট ইকুয়াল টু 0 হতে হবে। তো এই যে x/y আকারের যেটা, সেই ওপরের অংশটাকে আমরা বলবো লব আর নিচের অংশটাকে বলবো আমরা হর। এই নিয়ে কিন্তু ভগ্নাংশ। যেমন আমরা যদি ধরি 4/5, 4/5টা 4টাকে আমরা এটাকে বলবো লব আর 5টাকে বলবো আমরা হর। আবার যদি বলি 7/2, এইটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর, এটা আরেক রকমের ভগ্নাংশ। তো এই রকমের যে এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা, এই যে নিচেরটা একটা প্রাথমিক শর্ত সবগুলোর ক্ষেত্রেই একই জিনিস, যেটা এই নিচের যেটা হর কখনো কিন্তু শূন্য হবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। এবারে আমরা আলোচনা করব যে সামান্য ভগ্নাংশ বা কমন ফ্র্যাকশন, সেটা নিয়ে। কমন ফ্র্যাকশন বা সামান্য ভগ্নাংশ যেটা কি না, একটা ভগ্নাংশের যে লব আর হর থাকবে এটাকে আমরা সামান্য ভগ্নাংশ হিসেবে ভাবি। তো এই সামান্য ভগ্নাংশগুলো নানা রকমের ভাবে এর কার্যক্রম হতে পারে। যদি আমি 1 একটা সংখ্যাকে এটাকে ভগ্নাংশ আকারে করি, এটা 7/7 বা 5/5 বা 2/2 বা 3/3, এগুলো এইভাবে আমরা ধরে নিতে পারি। তো সেটা ভগ্নাংশ আকারে হচ্ছে এখানে এটা হচ্ছে কি লব আর হর সমান হবে, সেক্ষেত্রে মানটা সবসময় আসবে 1। আবার যদি এরকম ধরে নিই কোনো ভগ্নাংশ আছে 5/7, তো এই ভগ্নাংশটাকে আমরা লিখতে পারি এরকম 10/14 বা 15/21। মানে একে উভয় পক্ষকে একই সংখ্যা দিয়ে কিন্তু উপর নিচে গুণ বা ভাগ করা যায় সবসময়। সেটা আমাদের একটা ভগ্নাংশ থেকে আমরা আর একটা ভগ্নাংশে পরিবর্তন করতে হবে এইভাবে, কিন্তু মানটা অপরিবর্তিত থাকবে সবসময়। তো এই ধরনের ভগ্নাংশের অনন্যক আছে। অনন্যক ব্যাপারটা কি? অনন্যক বা রেসিপ্রোকাল। এই রেসিপ্রোকাল ব্যাপারটা হচ্ছে কি না, যে ভগ্নাংশের লব যেটা আছে, হর যেটা আছে, হরটা লব হয়ে যাবে আর লবটা হর হয়ে যাবে। যেমন 4/5 যদি অনন্যক বের করি সেটা হবে 5/4। তো এইটাই হচ্ছে এর অনন্যক। অনন্যক করে 1/, করে যেটা আসবে সেটা হচ্ছে 1/, মানে এটা সম্পূর্ণ উল্টে যাবে। তো এই ধরনের ভগ্নাংশকে আমরা বলতে পারি যে এটা একটা অপরটার অনন্যক। এবারে আসি সদৃশ্য ভগ্নাংশ, যেটা কেমন হবে না, সদৃশ্য ভগ্নাংশের ক্ষেত্রে এটা এরকমের হয় যে, যেমন এরকমের আছে যে 4/7 আবার 5/7। তো এই দুটোর ক্ষেত্রে সদৃশ্য ভগ্নাংশ কেমন করে না, এর হরগুলো সব একই। হরগুলো যদি একই থাকে তাকে আমরা বলবো সদৃশ্য ভগ্নাংশ, আর হরগুলো যদি আলাদা হয় এর ঠিক বিপরীতটা অসদৃশ্য ভগ্নাংশ। তো ভগ্নাংশ সাধারণত বিভিন্ন রকমের এইভাবে হতে পারে।
এছাড়াও বেসিক্যালি যে ভগ্নাংশের শ্রেণীবিভাগটা করা হয় সেটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। জটিল ভগ্নাংশটা আরেক রকমের ভগ্নাংশ আছে, সেটা আমি আসছি। তো সরল ভগ্নাংশ নিয়ে তো আলোচনা করলাম, এরপরে যেটা আসবে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লবটা ছোট হবে এবং হরটা বড় হবে। প্রকৃত ভগ্নাংশ লব সবসময় হরের চেয়ে ছোট হবে। তার মানে এটা 4-এর 5 ধরো, যদি 5টা তাহলে 4-এর চেয়ে বড়, বা লবটা যেটা 4 সেটা 5-এর চেয়ে ছোট হচ্ছে। আবার অপ্রকৃত ভগ্নাংশ ঠিক এর উল্টোটা হবে, এটাই কি হবে, লব গ্রেটার দেন হর হবে, মানে ওপরের যেটা থাকবে সেটা বড় হবে, মানে 5-এর 4, ওপরেরটা বড় হবে, নিচেরটা ছোট হবে। তো এইভাবে আমরা প্রকৃত অপ্রকৃত ভগ্নাংশ বলতে পারি। মিশ্র ভগ্নাংশ কি হবে না, মিশ্র আরেকটা ভগ্নাংশ যেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এই মিশ্র ভগ্নাংশ বা মিক্সড ফ্র্যাকশন যেটা হচ্ছে কি, যেমন আমি ধরলাম যে 2 পূর্ণ 5-এর 7, এখানে এটা একটা অখণ্ড সংখ্যা, এটা একটা ভগ্নাংশ সংখ্যা, দুটো একসঙ্গে থাকছে। আর প্রকৃত অপ্রকৃত এটা নানা রকম ভাবে করা যায়। তো এটার ক্ষেত্রে এটাকে যদি আমি পুরো ক্যালকুলেশন করে দিই, এটা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হয়ে যাবে। তো এটা দুটো পার্ট হয়, এটা সমান লেখা যায় এটা 2 + 5/7। এইটা কিন্তু অনেক সময় ক্যালকুলেশনে লাগে, এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটা মাথায় রাখবে যে ভগ্নাংশ যদি এমন থাকে যে 5 পূর্ণ 2-এর 3, তো এটাকে লেখা যাবে 5 + 2-এর 3। তো এই ধরনের এটা পূর্ণ সংখ্যা, এটা ভগ্নাংশ সংখ্যা মিশিয়ে থাকে বলে একে মিশ্র ভগ্নাংশ আমরা বলতে পারি। আর একটা ভগ্নাংশ আছে যেটাকে বলবো আমরা জটিল ভগ্নাংশ। জটিল ভগ্নাংশ বা কমপ্লেক্স ফ্র্যাকশন। তো সেটা কেমন না, জটিল আকারের থাকবে। এখানে জটিল আকারের কেমন থাকবে না, এখানে 2-এর 4/5। তো এই ধরনের যদি থাকে, এই ধরনের ভগ্নাংশকে আমরা জটিল ভগ্নাংশ বলবো। এই গেল ভগ্নাংশের বেসিক জিনিসটা। এইবারে বেসিকের ওপরে কিছু কিছু অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায় পড়ে, সেই অঙ্কগুলো নিয়ে এখন আলোচনা করব। তারপরে আবার নতুন কনসেপ্টে যাব, সেইখানে তার উপরে যে অঙ্কগুলো হয় সেগুলো আলোচনা করব। এবার এখনকার আলোচনা পার্টে পার্টে এইভাবে আমি করতে চাইছি, কারণ এখানে অনেকগুলো জিনিস আছে। তো এই ক্ষেত্রে তোমরা এখন স্ক্রিনে যে দেখতে পাচ্ছ যে অঙ্কগুলো, এগুলো কিন্তু সব বেসিক কনসেপ্টের উপরে। এদের মধ্যে প্রথমের অঙ্কটা যেটা আছে, বলেছে কোনটি সামান্য ভগ্নাংশ। তো কোনটি সামান্য ভগ্নাংশ? সামান্য ভগ্নাংশ আমরা বলেছি এক্ষেত্রে লব আর হর থাকবে। তো এটার ক্ষেত্রে সবসময় লবটা আমাদের লব হর যাই থাক না কেন, এখানে এই সামান্য ভগ্নাংশ আর প্রকৃত ভগ্নাংশের মধ্যে পার্থক্য আছে। লব হর কোনটা বড় কোনটা ছোট সেটা ইন্ডিকেট করা আলাদা করে কোনো থাকবে না, সবগুলোই ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কি, যেটাকে y/x/y আকারে, ওয়াইটা নট ইকুয়াল টু 0, হরটা 0 হবে না শুধু, যদি এটা হয় সেটা সবই কিন্তু সামান্য ভগ্নাংশ। এখানে তাহলে এটাও একটা সামান্য ভগ্নাংশ, এটাও একটা সামান্য ভগ্নাংশ, এটাও সামান্য ভগ্নাংশ, তাহলে সবগুলো হচ্ছে। সেই জন্য এই অ্যান্সারটা হবে কারেক্ট অ্যান্সার। এরপরে 2-এর দাগের অঙ্কে চলে যাই। 2-এর দাগের অঙ্ক কি বলেছে না, 12 সেকেন্ডে 2 ঘন্টার কত, 12 সেকেন্ড 2 ঘন্টার কত অংশ। অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু সমস্ত পরীক্ষায়, সেই আরআরবি তো আসতে পারে, এসএসসি তো আসতে পারে, ডব্লিউবিসিএস আসতে পারে, এই ধরনের সমস্ত সংখ্যা এসছে। অনেকে ধারণা হবে যে এই সামান্য ভগ্নাংশটা এই ধরনের কোশ্চেন আবার আসে নাকি, না, এই ধরনের কোশ্চেন ডব্লিউবিসিএস এসেছিল 2014 সালে। তো এই ধরনের কিন্তু আসে। তো এই 2 দাগের প্রশ্নটা যেটা, যে 12 সেকেন্ড হচ্ছে 2 ঘন্টার কতটা। তো তাহলে 2 ঘন্টা আমরা সমান ধরি, 2 ঘন্টা সমান সেকেন্ডে আমরা কনভার্ট করব। তো 3600 সেকেন্ড, 1 ঘন্টা হচ্ছে 3600 সেকেন্ড, আর 2 ঘন্টা হবে 2 × 3600, এটা হচ্ছে এত সেকেন্ড। এটাকে আমরা ক্যালকুলেশন করব না, 7200 সেকেন্ড হয়ে যেত, কিন্তু এটাকে আমরা এইভাবে রাখবো। যেহেতু 12 সেকেন্ড আমাদের বের করতে হবে, তাহলে 12 সেকেন্ড হচ্ছে 2 ঘন্টার 12 সেকেন্ড, 12 সেকেন্ড 2 ঘন্টার কত, মানে 2 ঘন্টা তো হচ্ছে, আমি নিচে লিখবো, তাহলে তার কত ভাগ হচ্ছে 12 সেকেন্ড, 12টা উপরে লিখবো। এবারে কাটাকুটি করবো, এখানে এটা 6 কেটে যাবে আর এটা 600,
তাহলে 1-এর 600 অংশ হচ্ছে 2 ঘন্টার 1-এর 600 অংশ। তাহলে ডির দাগের অপশনটা কারেক্ট অপশন। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক, এটা একটা জটিল ভগ্নাংশ দেওয়া আছে। জটিল ভগ্নাংশ সম্পর্কে এখন বলেছি, তো এটা দেওয়া আছে সেরকমভাবে সেটাকে সিম্পলিফাই করব কী করে, সরল আকারে আমাদের সেটাকে করে নিতে হবে। এখানে কি আছে না 4-এর 9/12। অ্যাকচুয়াল এটা মানে কি বোঝাচ্ছে না 4-এর 9/12 এটা সমান বোঝাচ্ছে এটা একটা ভগ্নাংশ আর এটা একটা অংশ। তাহলে 4-এর 9টা আমরা আলাদা করব, আর এখানে বাই মানে 12/1 আছে, যেহেতু ভাগ আছে এটা গুণ হলে উল্টে যাবে, 1-এর 12 হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই নয়। এই কনসেপ্টটা বেসিক কনসেপ্ট, এটা বুঝতে হবে। সিম্পলিফিকেশনের ক্ষেত্রে এরকম বিভিন্ন ধরনের কিন্তু জটিল ভগ্নাংশ দিয়ে অঙ্ক আছে। এখানে 4 3-এ কেটে যাবে, তাহলে 1-এর 27। এটাই হবে আমাদের উত্তর। বির দাগের অপশনটা কারেক্ট অপশন। নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে যে নিম্নে প্রদত্ত কোন ভগ্নাংশ 4-এর 11 সমান। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যে কনসেপ্টটা বলেছিলাম যে ভগ্নাংশর ক্ষেত্রে কিন্তু ওপরের নিচে সেম জিনিস দিয়ে আমরা গুণ বা ভাগ করতে পারি। তো সেই ক্ষেত্রে এটা কার সঙ্গে আমরা কার মানটা, এখানে যে মানগুলো দেওয়া আছে এগুলো কিন্তু বড় বড় হিসেবে এর গুণিতক আকারে আছে। তো সেটা কেমনভাবে আছে সেটা আমাদের দেখতে হবে, কততে যাচ্ছে বা কী ব্যাপার। তো এখানে আমি যদি বাকিগুলোর ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যে এটা 11 দিয়ে যাচ্ছে, 11 8-এ 8 4-এ 11 8 4-এ 32 আর 11 8-এ 88। তো এটা হচ্ছে কোনটা 9 বলেছে আমাদের, সমান 9, তাহলে এটা হচ্ছে। তারপরে দ্বিতীয়টা এখানে এটা 12, এটা 21 দিয়ে যাচ্ছে, আর এটা 21 হলে 21 21 1 3 2, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। তারপরেরটা এটা 20 হচ্ছে, মানে 4 5-এ 20, এটা 5 দিয়ে গুণ হয়েছে, আর এটা তাহলে 5 দিয়ে গুণ হয়েছে, এটাও হচ্ছে। আবার তারপরেরটা 64 4 দিয়ে যদি ভাগ করি তাহলে 16 4-এ 64, আর এটাকে যদি 16 দিয়ে গুণ করি 16 গুণিতক 16 1 7 6, ঠিক আছে, এটাও ঠিক আছে। তাহলে কোনটা হবে না, নট ইজিক্যাল টু 84/209। তাহলে বি দাগের অপশানটা কারেক্ট অপশান, কোনটা হবে না। নেক্সট অঙ্কে যাই। এখানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে। ঊর্ধ্বক্রম আর অধক্রম ভাষাটা অনেকেই গুলিয়ে ফেলে। ঊর্ধ্বক্রম মানে ক্রমে ক্রমে ঊর্ধ্ব, মানে ছোট থেকে বড়, আর অধক্রম মানে ক্রমে ক্রমে অধ, মানে বড় থেকে ছোট। এই ঊর্ধ্বক্রম আর অধক্রম ভাষাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। তো এইটা কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু আসে ভীষণ, বিভিন্ন পরীক্ষায় কিন্তু খুবই এটা গুরুত্বপূর্ণ। তো এই অঙ্ক আসে। তো এক্ষেত্রে আমাদের ব্যাপারটা হচ্ছে যে একে সাজাতে হবে। তো এই অঙ্কটা করার আগে একটু এই ক্ষেত্রে আলোচনা করার দরকার। এটা ভগ্নাংশের একটা দ্বিতীয় পর্যায়, যেখানে আমরা প্রথম পর্যায়ে আলোচনা করেছি ভগ্নাংশের প্রাথমিক ধারণা, এবং এই পর্যায়ে এটা হবে সামান্য যে ভগ্নাংশ তাদের মধ্যে তুলনা, কম্পেয়ারিং কমন ফ্র্যাকশন। তো এই যে তুলনাটা, ভগ্নাংশের মধ্যে তুলনা নানা রকমভাবে তুলনা করা যাবে। তো এখানে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে ছোট কোনটা, এদের মধ্যে ঊর্ধ্বক্রমে অধক্রমে সাজাও, এই সমস্ত কিন্তু এই পোর্শনের মধ্যে পড়ে। তো এখানে ভগ্নাংশের তুলনা করার কতগুলো নিয়ম আছে, বেসিক ফান্ডা আছে, সেগুলো আমাদের জানতে হবে। প্রথম যে পদ্ধতিটা হচ্ছে যে একাধিক ভগ্নাংশের হরগুলো যদি সমান হয় তো লবের ক্রম অনুসারে ভগ্নাংশের ক্রম হয়। যেমন এখানে আমি যদি এভাবেই দেখি যে কতগুলো ভগ্নাংশ আছে, যেরকম 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, তো এই রকমের 4টা ভগ্নাংশ আছে। এই 4টা ভগ্নাংশের মধ্যে কোনটা বড় কোনটা ছোট, বা আমি যদি সিরিয়াল ওয়াইজ সাজি কেমন হবে। এখানে যদি দেখি, এখানে যেটা আমাদের কনসেপ্ট অনুযায়ী ওপরের যেটা বড় সেটা বড়, আর ওপরের যেটা ছোট, যেহেতু নিচটা সমান, তাহলে এইটা সবচেয়ে বড় হবে আর এইটা সবচেয়ে ছোট হবে। আর যদি আমি ঊর্ধ্বক্রমে সাজাই, ক্রমে ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়, এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা। অধক্রমে সাজালে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। এইবারে এখানে একটা জিনিস হচ্ছে, বেসিক কনসেপ্ট কি বলে, এটা 5 ভাগের 1 ভাগ আর এটা 5 ভাগের 4 ভাগ। অবভিয়াসলি 5 ভাগের 1 ভাগটা ছোট হবে, তো সেই জন্য এটা ছোট। তো এই সব মনে না রেখে বেসিক আমাদের মনে রাখতে হবে যে হর যদি একই হয়,
1 নম্বর কনসেপ্ট, হর যদি একই হয় তাহলে কিন্তু লবের ক্রম অনুসারে সেইভাবে বড় ছোট আমাদের নির্ণয় করা হবে। এবারে দ্বিতীয় কনসেপ্টে যাই। দ্বিতীয় কনসেপ্ট বলেছে একাধিক ভগ্নাংশের তুলনার জন্য ভগ্নাংশের যদি সমহর হয়, সমহর অথবা সমলব বিশিষ্ট করে তার তুলনা করা হয়। একাধিক ভগ্নাংশের ক্ষেত্রে তুলনা যখন করব আমরা সমহর করে কিংবা সমলব করে সেক্ষেত্রে তুলনা করব, সেটা ভগ্নাংশটা কেমন আছে তার উপর নির্ভর করছে। যেমন আমি দ্বিতীয় কেসের ক্ষেত্রে দুটি ভগ্নাংশ আমি নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে 2 এর 3 আর একটা হচ্ছে 3 এর 4, এই ধরনের দুটি ভগ্নাংশ নিচ্ছি। এই দুটি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা তুলনা করব। তুলনা করতে গেলে এখান থেকে আমরা কিভাবে করব, এই হর দুটোকে যদি সমান করি, এটা 4 এটা 3 আছে, তাহলে দুটোকে সমান করতে গেলে যেটা হয় এই দুটো লসাগু করব, লসাগু হচ্ছে 12, তো এইটাকে 12 করতে হবে। 12 করতে গেলে এটাকে 4 দিয়ে গুণ করব, এটাকে 4 দিয়ে গুণ করব। গুণ কিন্তু সব একটা ভগ্নাংশের ক্ষেত্রে লব হরকে একই জিনিস দিয়ে গুণ করতে হবে। তাহলে এটাকে যদি 4 দিয়ে গুণ করি তাহলে এটা হবে কত, 8 এর 12, আর এটাকে কত দিয়ে 12 করতে হবে, তো এটা 3 দিয়ে গুণ করব, তাহলে উপর নিচে 3 দিয়ে গুণ করব, তাহলে এটা হবে কত, 3 গুণিতক 3 বাই 4 গুণিতক 3, এটা হবে 9 এর 12। এইবারে আমাদের ক্লিয়ার হয়ে গেছে 8 এর 12 বড় না 9 এর 12। প্রথম কনসেপ্ট লাগাবো, 9 এর 12 অবভিয়াসলি বড়, তো এইভাবে আমরা বড় ছোট নির্ণয় করে নেব। তো এটা আরেকটা পদ্ধতি, যে যদি সব ভগ্নাংশগুলো আলাদা আলাদা থাকে এইভাবে আমাদের করে নিতে হবে। দুটো ভগ্নাংশের ক্ষেত্রে কম্পেয়ারের ক্ষেত্রে তৃতীয় নিয়মটা কি, ওই একই ভগ্নাংশ আমি ধরে নিচ্ছি 2 এর 3 আর 3 এর 4, এই দুটো ভগ্নাংশ ধরে নিচ্ছি। এটার ক্ষেত্রে এই নিয়মটা কি বলছে, যে এইটাকে আমরা কণাগুণি গুণ করব। কণাগুণি গুণ করলে 2 এর সঙ্গে 4 গুণ হবে আর 3 এর সঙ্গে 3 গুণ হবে। তো এদের মধ্যে কোনটা বড় হবে, এটা হচ্ছে কত, এটা সমান হচ্ছে 8 আর এটা সমান হচ্ছে 9। তো এবারে কনসেপ্ট কি বলেছে, এইটা গুণ করলে যেটা বড় হবে সেটা যেই লব থেকে এসছে সেই লবটা সবচেয়ে বড় হবে। তাহলে এই লবটা কোথা থেকে এসছে, এই লব থেকে, আর এইটা এসছে এই লব থেকে। তো 2 গুণিতক 4, এর মধ্যে লব এটা হর এটা, আর এটা 3 গুণিতক 3 করলে এটা লব এটা হর। তো যেটা এর মধ্যে বড় হবে, যেটা যার লব থেকে আসবে সেইটা হবে আমাদের বড় সংখ্যা। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হবে এটা, ছোট সংখ্যা হচ্ছে আরেকটা। এটা আরেকটা কনসেপ্ট, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। এইভাবে কিন্তু নানা রকমভাবে আমরা করে নিতে পারি যে ভগ্নাংশের কিভাবে ছোট বড় আমরা করব। অনুরূপভাবে আরেকটা নিয়ম আছে যে দুটি ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব অন্যটি থেকে বড় হয় এবং হর অন্যটি থেকে ছোট হয়, সেই ভগ্নাংশটা বৃহত্তম হবে। মানে দুটি ভগ্নাংশ নেব আমরা, যার দুটির ক্ষেত্রে যদি দুটি ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লবটা অন্য ভগ্নাংশের চেয়ে বড় হবে, লবটা বড় হবে, আবার অন্য ভগ্নাংশটি হরটা ছোট হবে অন্য ভগ্নাংশের চেয়ে, তাহলে সেক্ষেত্রে আমরা করব কি, সেই ভগ্নাংশটা আমাদের বৃহত্তম ভগ্নাংশ হবে। তো এই গেল টোটাল এই যে ভগ্নাংশের বিভিন্ন রকমের বের করার পদ্ধতি। অনেক সময় কি কিছুটা ক্যালকুলেশন করেও আমাদের ভগ্নাংশ দশমিকে পরিবর্তন করেও ভগ্নাংশের ছোট বড় নির্ণয় করতে হয়, সেটা কেমন ভগ্নাংশটা দেওয়া আছে তার উপর নির্ভর করছে। তো এবারে অঙ্কে চলে যাই। তো আরেকটা ইম্পর্টেন্ট ট্রিক, যেটা না বললেই নয়, যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রিক, সেটা হচ্ছে কি এই ক্ষেত্রে যখন দুটি প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হরের পার্থক্য সমান হয়, সেক্ষেত্রে দুটি ভগ্নাংশ যে ভগ্নাংশের লব এবং হর বড় সেই ভগ্নাংশটাই বৃহত্তম হবে। তো এটা একটা। আর দুটি অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে লব হরের পার্থক্য যদি সমান হয়, তখন লব এবং হরের যেটা ছোট হবে, লব এবং হর যাতে ছোট থাকবে সেটাই হবে বৃহত্তম ভগ্নাংশ। তো এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, যে এটা প্রকৃত অপ্রকৃত দুটি ভগ্নাংশের মধ্যে পৃথক হয়, গুলিয়ে যেন না যায়, যে এখানে ডিফারেন্স যদি সমান হয়, লবের সঙ্গে লবের ডিফারেন্সগুলো সবসময় একই হবে, হরের সঙ্গে হরের ডিফারেন্সগুলো একই হবে। তো এই যে লব আর হরের মধ্যে ডিফারেন্স সবসময় যদি পার্থক্য লব ও হরের পার্থক্য যদি সমান হয়, একই রকমের হয়,
যে পার্থক্যগুলো পরপর সেই যে ডিফারেন্সটা, তো একই যদি হয় সেক্ষেত্রে আমরা যেটা সবচেয়ে বড় লব এবং হর, যেটাতে বড় 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 আছে, লবও বড় এবং হরও বড়, তো সেক্ষেত্রে আমরা সেটাকে বড় হিসেবে ধরবো। আর অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ঠিক উল্টো, লব হর যেটাতে ছোট আছে সেটাকে আমরা বড় হিসেবে ধরবো। তো দেখা যাক এই অঙ্কটার ক্ষেত্রে আমরা প্রথম ট্রিক্সটা কাজে লাগাবো। এখানে যেটা সবই যে অঙ্কগুলো এখানে ভগ্নাংশগুলো দেওয়া আছে সবই প্রকৃত ভগ্নাংশ। এখানে দেখতে পাচ্ছি দেখ 2, 3, 4 এই এখানে 1 আছে, একটাকে যদি সামনে নিয়ে চলে যাই সাজিয়ে নিতে হবে 1-এর 2, 2-এর 3, 3-এর 4, 4-এর 5। এবারে ডিফারেন্সগুলো লবের ক্ষেত্রে ডিফারেন্স 1, হরের ক্ষেত্রে ডিফারেন্স 1, এই দুটো ডিফারেন্স কিন্তু সমান হচ্ছে। এই ডিফারেন্সগুলো যদি সমান হয়, লব ও ভগ্ন প্রত্যেকটা ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হরের পার্থক্য কিন্তু একই। এই যে পার্থক্যটা লব হরের পার্থক্য কিন্তু সবসময় একই হচ্ছে। এখানে এর 1, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1, তো এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1, এটার ক্ষেত্রে 1, এটার প্রত্যেকটা কিন্তু ওই একই রকমের আছে। একটু যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে এটাকে ঊর্ধ্বক্রমে সাজাতে বলছে, মানে ছোট থেকে বড়। তো তাহলে প্রথমে সবচেয়ে ছোট সংখ্যাগুলো যেটাতে আছে এইটা হবে, তারপরে সংখ্যাটা হচ্ছে 2-এর 3, তারপরে 3-এর 4, তারপরে 4-এর 5। তাহলে এটাই হবে আমাদের সিরিয়াল ওয়াইজ এবং এটাই হবে উত্তর। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি এটা বুঝতে পেরেছো, এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তো এই ট্রিক্সটা যদি কাজে লাগি, লব এবং হরের পার্থক্য প্রত্যেকটার ক্ষেত্রে একই হতে হবে। তো এখানে কতগুলো আমরা দেখতে পাচ্ছি মিশ্র ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ আছে। এখানে সবচেয়ে বড় কোনটা বের করতে হবে। তো সবচেয়ে বড় কোনটা, এখানে ইন্টারেস্টিং জিনিস, যেগুলো অপ্রকৃত ভগ্নাংশ আছে, এই ধরো এটা অপ্রকৃত ভগ্নাংশ আছে, একে যদি আমি মিশ্র ভগ্নাংশে কনভার্ট করি, 12-3 36, আর এটা 3 থাকছে, 12-3 36, 3-এর 12, তার মানে আলটিমেট এটা হচ্ছে 3 পূর্ণ 1-এর 4। আচ্ছা, তারপরে এটা আছে কত, 12-3 36, 12-4 48, 12-3 36, আর 11 36 47, 11/12। তো এইটা, তো এই গেল। এদের মধ্যে সবচেয়ে বড় কত হবে, এই দুটো তো বড় হবে না, এটা 3 পূর্ণ আছে, 3 + 1-এর 4, এটা 3 + 11/12, যাই হোক না কেন, যেহেতু 3 প্লাস আছে, এটা আমরা নেব না, এটা বড় হওয়ার কোনো চান্স নেই। এটা সবচেয়ে ছোট বের করতে গেলে এই দুটোর মধ্যে বাঁচতে হবে। এরপরে আমাদের দেখতে হবে এই দুটোর মধ্যে কোনটা বড় কোনটা ছোট। তো এই প্রথমটা যেটা, এটা 4 + 2-এর 3, এটা আমরা জানি। আর এইটা সমান কত হবে, 4 + 1-এর 6। তো 4 দুটোর ক্ষেত্রে আছে, এটার ক্ষেত্রে আমরা 2-এর 3 এবং 1-এর 6টা কোনটা বড় কোনটা ছোট আমরা সেটা বের করে নেব। এই কনসেপ্টটা যদি মাথায় ঢুকে যায়, এই ধরনের অঙ্ক কিন্তু খুব মুহূর্তের মধ্যে করে দেওয়া সম্ভব। তো এটার ক্ষেত্রে আমরা কোনটা বড় কোনটা ছোট করব, সেটা কিভাবে নিয়ম হচ্ছে না, হর দুটোকে যদি সমান করে দিই তাহলে কিন্তু সেখান থেকে আমরা বড় ছোট পেয়ে যাব। এটাকে হর সমান করতে গেলে, এটা 6 আছে, বড় যেটা আছে তার সমান করব, এটাকে তাহলে 2 দিয়ে গুণ করবো উপর নিচে, এটা 4-এর 6 হয়ে যাবে। তাহলে 4-এর 6 বড় না 1-এর 6 বড়, অবভিয়াসলি 4-এর 6 বড়। তো সেই জন্য এইটা হবে সবচেয়ে বড়। তাহলে এইখানে আমাদের সবচেয়ে বড় যেটা হচ্ছে 4 পূর্ণ 2-এর 3। আশা করি বুঝতে পারলে, অঙ্ক কোনো ক্যালকুলেশনের দরকার নেই, বেসিক নিয়ম থেকে কিন্তু এই অ্যান্সারটা আমরা পেয়ে গেলাম। এখানে 6-এর দাগের অ্যান্সারটা আমরা পাবো যে সবচেয়ে বড় হচ্ছে 4 পূর্ণ 2-এর 3। নেক্সট অঙ্ক, 7-এর দাগের অঙ্ক, যে কোনটি সঠিক ক্রম। এখানে কতগুলো ক্রম দেওয়া আছে, এই ক্রমগুলোর মধ্যে কোনটা সঠিক হবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা দশমিক ভগ্নাংশের ব্যাপার। তো দশমিক ভগ্নাংশ বা ডেসিমাল ফ্র্যাকশন, এইটা আমাদের জানতে হবে। তো দশমিক ভগ্নাংশটা কি অ্যাকচুয়াল না, যে সকল ভগ্নাংশের হর 10 বা 10-এর ঘাতে থাকে সেই সকল ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশ বলি। যেমন 1-এর 10। তো 1-এর 10কে আমরা এভাবে লিখতে পারি, আবার যদি থাকে 25/100, তো এটাকে আমরা 0.25 এইভাবে লিখতে পারি। তো এইটা হচ্ছে আমাদের দশমিক ভগ্নাংশ। এবারে দশমিক ভগ্নাংশ থেকে আমরা কিভাবে সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে ট্রান্সফার করা যায়, এটা আমাদের জানতে হবে, কারণ এটা বিভিন্ন সময় কাজে লাগবে। আমি প্রথম ক্ষেত্রে ধরলাম যে এটা ক্ষেত্রে আমরা এমনি সামান্য ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে যাব। 3-এর 4 একটা,
3/4 একটা ভগ্নাংশ। এই ভগ্নাংশ এর অর্থ হচ্ছে কি না 4 দিয়ে ভাগ করব 3কে, তো ভাগ যাচ্ছে না, তো সেক্ষেত্রে একটা দশমিক আসবে। দশমিক আনতে গেলে এমনি ভাগের নিয়মে এটা করছি, এটা পরে আরও নিয়ম আছে, এটা পরে আর করবো। এখানে একটা শূন্য আসবে, এবারে ভাগ যাচ্ছে 7×4 28, এর কাছাকাছি একটা মান নিলাম, 2 পড়ে থাকলো, তারপরে আবার শূন্য বসাবো, 4×5 20, তাহলে এটা ভাগ চলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি 3/4 সমান 0.0, এটাকে যদি ভালো করে সাজিয়ে লিখি এটা হবে 0.750 লিখতে পারি, না লিখতে পারি, কোনো ব্যাপার না। এই হচ্ছে গিয়ে আমাদের এই ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে ট্রান্সফার করা। এটা আর এক নিয়মে হয়, যেমন আমি বলেছিলাম সংজ্ঞাতে যে 10 বা 10 হর যদি 10 বা 10-এর গুণিতক থাকে সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সেই নিয়ম অনুসারে এটাকে আমরা লিখতে পারি। নিচটাকে যদি আমি 10 বা 10-এর গুণিতক আকারে তৈরি করি, তো এখানে এটা তো 10-এর গুণিতক হবে না, 100-র গুণিতক হতে পারে, সেটাকে 25 দিয়ে গুণ করব, এটা 100 হবে, আর উপরে 75 হবে, তাহলে 75/100 হয়ে যাচ্ছে। তো 75/100 এটাকে যদি আমি দশমিকে কনভার্ট করি তাহলে কি হবে না, এই দশমিকে কনভার্ট করার নিয়ম হচ্ছে কি, একের পিঠে জটা শূন্য থাকবে, এখানে শেষ থেকে তঘর আগে দশমিক বসবে। এখানে একের পিঠে কটা শূন্য আছে, হরে 2টো শূন্য, তো এখানে শেষ থেকে 2টোর আগে দশমিক, 1 2, তাহলে 7-এর আগে দশমিক বসবে, তার মানে এইটা, তার মানে আলটিমেট এটা 0.75। একই জিনিস হচ্ছে, কিন্তু যে কোনোভাবে আমরা করতে পারি, ভাগের নিয়মে করতে পারি, এভাবেও করতে পারি, যেটা সুবিধা মনে হয়। তো এই গেল আমাদের ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে। আবার দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে যেমন এটা থাকলো যে 0.25, তো এটাকে আমরা নিয়ম হচ্ছে কি না, জটার আগে দশমিক আছে, কটা সংখ্যার আগে দশমিক আছে, 2টো সংখ্যার আগে, তো একের পিঠের নিচে হরের ক্ষেত্রে তটা শূন্য বসবে। যদি এরকম থাকে যে 0.2135 এটা, তো সেক্ষেত্রে এটাকে কি লিখবো, ওপরে যেটা আছে সেটা লিখে দেবো, নিচে একের পিঠে কটার আগে দশমিক আছে, এখানে 1 2 3 4, তো একের পিঠে 4টা শূন্য হবে। এটাই হচ্ছে ভগ্নাংশের নিয়ম। যদি এরকম থাকে যে 21.35 বা 21.35, তো এটাকে আমরা লিখবো কি, ওপরে যা আছে দশমিক ছাড়া সেটা আমরা লিখে যাব। এবারে একের পিঠে কটা শূন্য হবে, জটা এই ডান দিক থেকে বাম দিকে যাব, জটার সংখ্যার আগে দশমিক আছে, তটা শূন্য হবে, 2টোর আগে আছে, তাহলে এটা। তো এই গেল দশমিক থেকে ভগ্নাংশ থেকে আমাদের সামান্য ভগ্নাংশে কিভাবে পরিবর্তন করতে হয়, এটাই হচ্ছে নিয়ম। এরপরে চলে যাই যে সসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ টার্মিনেটিং ডেসিমাল ফ্র্যাকশন, যেটা সসীম মানে সীমার মধ্যে থাকবে, যেসব দশমিকের ভগ্নাংশের ক্ষেত্রে সসীম দশমিক, যেমন 0.45 বা 0.4, এই ধরনের যেগুলো, এগুলো হচ্ছে সসীম, এগুলো একটা 0.4539, তো এটা একটা আমরা বুঝতে পারছি যে এটা কতগুলো সংখ্যা আছে দশমিকের পর, সেইভাবে আমরা এটাকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে পারি। কিন্তু যদি একটা খুব বড় অ্যামাউন্টের সংখ্যা থাকে, যেটা আমরা কতগুলো সংখ্যা আছে বুঝতেই পারবো না, অসীম পর্যন্ত এই ধরনের সংখ্যা থাকতেই পারে, তো সেক্ষেত্রে আমাদের সেটাকে বলবো আমরা, যেরকম 0.215679012 এইভাবে, এই ডট মানে এর মধ্যে কি আছে, তো এখানে কত দূর আছে কিছুই আমরা জানি না, তাহলে একে কোনো ভগ্নাংশে আমরা পরিবর্তন করতে পারবো না, বা কত অ্যাকচুয়াল সংখ্যাটা কত, যেহেতু এগুলো বারবার মানে এদিক ওদিক হয়ে আসছে, এখানে কোনো একটা প্রেডিকশন করা যাবে না এরপরে কি আসবে, তো এই ধরনের সংখ্যা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। এরপরে চলে যাই আবৃত দশমিক, এটা খুব ইম্পর্টেন্ট। আবৃত দশমিক বা রেকারিং ডেসিমাল ফাংশন, যেটা সিলেবাসে আলাদা করে আছে, আবৃত দশমিক, রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন। তো এটা কেমন যে মানে এটা আবৃত, এক্ষেত্রে কি হচ্ছে, বারবার রিপিট হয়ে আসছে, যেমন এটা 0.2
টু 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 ডট 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 এইরকমভাবে যদি চলে যায়, মানে এখানে আমরা বুঝতে পারছি ডট ডটের জায়গায় কি হবে না, সবগুলোই 2 হবে, 2 বারবার রিপিট হয়ে হয়ে আসছে। তো এই ধরনের সংখ্যাকে কি ভগ্নাংশে পরিণত করা যায় সেটা আমাদের দেখতে হবে। তো এটা তো আমরা বুঝতে পারছি কোন সংখ্যাটা, কিন্তু কতগুলো সংখ্যা সেটা আমরা বুঝতে পারছি না। এটার একটা নিয়ম আছে। তো এই নিয়মটা, তার আগে আমি বলি যে একটা সংখ্যা এটা দেখতে লাগছে খুব স্বাভাবিক সংখ্যা, প্রকৃত ভগ্নাংশ, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যখন আমরা একে দশমিকে কনভার্ট করতে যাব, যদি 2 দিয়ে আমাদের 2কে 3 দিয়ে ভাগ করতে হবে, 0.0 3 6 18, আবার 2 আসবে, আবার 0, 6 3 18, আবার 2 আসবে, আবার 0 নেব, 6 3 18। তো এইভাবে চলতে থাকবে, কোনোদিনই শেষ হবে না। এটা একটা লুপ এইভাবে চলতেই থাকছে। তাহলে এটা অ্যাকচুয়াল হবে কত? 0.6666 ডট 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 হয়ে চলে যাবে। তো অ্যাকচুয়াল দেখা যাচ্ছে কি, এটা যদি আমি ভালো করে লক্ষ্য করি, এটাকে কিন্তু এভাবে পরিবর্তন করা যাচ্ছে। মানে উল্টে যদি আমি ভাবি, এটা থেকে এটা যাচ্ছে, মানে এটা থেকে এটা আমরা আসতে পারবো। তো এই যে আসার প্রসেসটা, এটা আমাদের জানতে হবে। এটা একটা স্পেশাল প্রসেস, এটাকে আমরা পৌনঃপুনিক হিসেবে জানি। এটা পুনরাবৃত্ত হয়, সেই জন্য এটাকে আমরা পৌনঃপুনিক হিসেবে জানি। তো এটাকে এইভাবে লেখা হয়। এটাকে যদি আমি লিখতে চাই, সেটাকে লেখা হবে এইভাবে, এই মাথায় এইভাবে ডট দেওয়া হয়, অথবা এখানে একটা বার দেওয়া হয়। এটাকে পৌনঃপুনিকটা এইভাবে লেখা হয়, হয় মাথায় ডট, না হলে এখানে একটা বার। তো এটাকে কিভাবে ভগ্নাংশ করব, এই ভগ্নাংশ কিভাবে করা যায়, এটাই একটা আমাদের ভাইটাল জিনিস। তার আগে বলি, শুধু কি একটা সংখ্যা এইভাবে হতে পারে? না, এটাকে বিভিন্ন একাধিক সংখ্যা এভাবে হতে পারে। যেমন 2 3 2 3 2 3 2 3 এইভাবে যাচ্ছে। এর অর্থ হচ্ছে এখানে 2 3 2 3 করে আছে। তার মানে এটা অ্যাকচুয়াল, এটা পৌনঃপুনিক আকারে যদি লিখি, যে এটা কত হবে 0.23, এবং যেটা রিপিট হচ্ছে তার মাথায় বার হবে বা দুটো ডট হবে, এটা লিখতে পারি। অথবা 0.23, এটা 2 আর 3 মাথায় পৌনঃপুনিক, এভাবে লিখতে পারি। এবারে 3টে সংখ্যা থাকতে পারে, 4টা সংখ্যা রিপিট হতে পারে, এইভাবে রিপিট হতে পারে। তো এইবারে আমাদের জানার বিষয় হচ্ছে যে এই যে পৌনঃপুনিক সংখ্যাগুলো, এই পৌনঃপুনিক সংখ্যাগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব ভগ্নাংশের ক্ষেত্রে। যদি এমন থাকে যে 0.1818 এর মাথায় বার, এটার নিয়ম আমাদের কি হচ্ছে না, এটার নিয়ম হচ্ছে যেটা যতটার মাথায় বার হবে, নিচে হরের ক্ষেত্রে ততটা 9 হবে। এবারে এটা যদি এরকমের না হয়ে শুধু 8-এর মাথায় বার থাকতো, তখন ইন্টারেস্টিং হয়ে যেত। তখন নিয়ম হচ্ছে কি, পৌনঃপুনিক ছাড়া প্রথমে ওপরে আমরা লিখবো যে যেটা সংখ্যাটা পুরোটা লিখলাম। এবারে পৌনঃপুনিক ছাড়া যে অংশটা থাকবে, পৌনঃপুনিক ছাড়া যে অংশটা থাকবে, সেই অংশটার ক্ষেত্রে এখানে মাইনাস হবে। আর নিচের ক্ষেত্রে আমরা কি করব, নিচের ক্ষেত্রে করব কি না, যটার মাথায় পৌনঃপুনিক তটা 9, আর বাকি সংখ্যা যেটা থাকবে সেটা হচ্ছে 0 হবে। তো এইভাবে কিন্তু আমাদের এটা গঠন হবে। এটাকে আরেকটু আমি চেঞ্জ যদি করে দিই, যে 0.18 এটা থাকলো, 0.018 যদি করি, 18-এর মাথায় পৌনঃপুনিক, আরেকটু পরিবর্তন করলাম। তাহলে এটাকে কিভাবে করব না, এটা ওপরে দশমিকের পর যে সংখ্যাগুলো আছে সেটা আমরা লিখে নিলাম এইভাবে, মাইনাস এখানে আমরা যেটার মাথায় দশমিকের পর্যন্ত, যার মাথায় বার নেই, সেটা আমরা বিয়োগ করব, বাই নিচে লিখবো যটার মাথায় পৌনঃপুনিক আছে তটা 9, সঙ্গে আর যতগুলো সংখ্যা আছে তটা 0। তো এইটা হচ্ছে আমাদের মেন জিনিস, মানে 18/990। এইটার সঙ্গে এখানে ছোটো করব, ছোটো করে ক্যালকুলেশন করে যেটা হবে সেটা। এরপরে আর একটা একটু বড় সংখ্যা আমরা নিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন 5.00983, এখানে আমরা কতগুলো সংখ্যার মাথায় নেব, 3টে সংখ্যার, এই 3টে সংখ্যার মাথায় নেব। এইবারে কিন্তু দশমিকের আগে একটা সংখ্যা চলে এলো। তো তাহলে এটা আগে এসে যখন 5 প্লাস বা 5 পূর্ণ হিসেবে এটা আমরা লিখবো, আর কিছুই না, দশমিকের আগে যেগুলো থাকবে। এরপরে আমরা কি করব, দশমিকের পরের ক্যালকুলেশন আমি আগে করেছি, সে দশমিকের পর যা যা আছে পুরোটাই লিখে নেব। এইখানেই 0 লেখাটা বেকার, কোনো কাজের না। এটাকে বিয়োগ করব কত না, যার মাথায় আমাদের
বার নেই। কার মাথায় বার নেই? দুটো শূন্যর মাথায় বার নেই, ওটা বিয়োগ করা না করার সমান। এবারে নিচে কি হবে না, জটার মাথায় বার আছে তো ওটা 9 হবে, এবং তারপরে জটার মাথায় বার নেই তো ওটা 0 হবে। তাহলে দুটোর মাথায় বার নেই, দুটো 0। তো এটা তাহলে অ্যাকচুয়াল কত হলো না, ক্যালকুলেশন যদি করি, এইটা একটা বৃহৎ আকারের সংখ্যা, এটাই আমাদের ওইভাবে কিন্তু চেঞ্জ হয়েছে, একটা থেকে একটা এইভাবে চেঞ্জ করতে পারি। আশা করি এই পৌনঃপুনিকের এই যে পরিবর্তনগুলো, এইগুলো কিন্তু ক্লিয়ার হলো। তাও যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এটা নিয়ে অঙ্ক হবে, এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যার যার পৌনঃপুনিকের সমস্যা আছে। তো অবশ্যই এটা পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পৌনঃপুনিকের অঙ্ক বারবার আসে, তো সেই জন্য এই যে পরিবর্তনটা, এটার কনসেপ্টটা কিন্তু টোটালি জানার দরকার। এবারে অঙ্কে চলে যাব। তো এই বেসিক জিনিস, এবারে আমাদের প্রশ্ন ছিল যেটা, সেটা নিয়ে একটু আমরা দেখব। এখানে কতগুলো আছে, এটা কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমাদের জানতে হবে। এটা দশমিক সংখ্যা, এদের ক্ষেত্রে কোনটা বড় কোনটা ছোট সেটা আমাদের দেখতে হবে। তো এদের মধ্যে সঠিক ক্রম কোনটা, এখানে লেস দেন আছে, তো এইভাবে যদি লেস দেন চিহ্ন থাকে অনেকে গুলিয়ে ফেলতে পারে, এত লেস দেন এত, তার মানে হচ্ছে লেস দেন মানে এটা হচ্ছে এটা ছোট, তাহলে এটা ছোট কি সম্ভব? না, একবারই সম্ভব নয়। কারণ হচ্ছে 2.2 আর 2.02, আমি এখানে দুটো সংখ্যা আছে, দুটো সংখ্যার মধ্যে ক্যালকুলেট করবো, বাকিটা কি আছে দেখা দরকার নেই। এখানে তাহলে 2, এটা শুধু 2 হবে, আর এটা 2.2, এটা বড়, এটা তাহলে কিন্তু এটা লেখা আছে ছোট। যদি এটা গ্রেটার দেন চিহ্ন থাকতো তখন কিন্তু কারেক্ট হতো, এটা তাহলে ভুল হচ্ছে আমাদের, এটা ক্রমটা ভুল। দ্বিতীয় ক্রমটা দেখি, এটা আছে, আমি এখানে তিনটে সংখ্যার তুলনা করব, এখানে 2 হবে, এটা একটা 0.2 বেশি, 0.02 বেশি আছে, তাহলে এটা বড় হবে, এটা ছোট হচ্ছে, কারেক্ট। এটা বড়, দুটো সংখ্যা নিয়ে যদি দেখি, কারণ যেটা দুটো সংখ্যার ক্ষেত্রে থাকলে দুটোই তুলনা করব, তিনটে থাকলে তিনটের মধ্যে তুলনা করব, বাকিটা যেমন থাক সেটা নিয়ে বেশি ভাবার দরকার নেই। যদি সেম থাকে, এখানে যদি 0 থাকতো তাহলে আমরা পরবর্তী সংখ্যা নিয়ে ভাবতাম, কিন্তু এখানে যেহেতু দুটো আলাদা আছে তাহলে ওখানেই আমাদের এটা হয়ে যাবে, এটা কারেক্ট আছে। তাহলে এটা থেকে এটা বড় না ছোট? এইবারে এটাকে দুটো ক্ষেত্রে কিন্তু একই আছে, এটাতে কোনটা বড় কোনটা ছোট, এখানে কিছু নেই মানে এটাকে 0 ধরতে হবে। তো এখানে 2 আছে, তাহলে অবশ্যই এখানে 2 যেটা আছে সেটা বড় হবে, তাহলে এটা সঠিক ক্রম হচ্ছে। আর বাকিটা এটা দেখে নিতে পারি। তো এটা ক্ষেত্রে আমরা তিনটে আছে, তিনটেই দেখব, কিন্তু এখানে 0 আছে, এখানে 2 আছে, তাহলে এটা বড় হবে, এটা ছোট হবে, এটা লেস দেন এটা। তারপর এটা দেখি, এটা ঠিক হচ্ছে, এইটা ঠিক হচ্ছে, এটা লেস দেন এটার ক্ষেত্রে ভুল হলো, এটার থেকে ছোট হলো না। এটা তিনটে করে যদি আমি তুলনা করি, এটা 2.22 আর 2.00, এটা কখনোই বড় হবে না, এটা বড় হবে, সেহেতু এটাও ক্রস হয়ে যাচ্ছে, আর কোনটাই নয় তো ক্রস। তাহলে বি দাগের অপশনটা এখানে কারেক্ট অপশন। আশা করি বোঝাতে পারলাম। দশমিক থাকলে এভাবে কিন্তু খুব সহজে করে নিতে পারি, ক্যালকুলেশনের কোনো দরকার নেই, ভয় পাওয়ারও কোনো দরকার নেই। এরপর চলে যাচ্ছি 8-এর দাগের অঙ্কে। 8-এর দাগের অঙ্কটা বড় থেকে ছোট আকারে সাজাতে বলেছে। এটা বিভিন্ন ধরনের সংখ্যা আছে, সংখ্যাগুলো কিন্তু যদি একই সংখ্যা আছে কিন্তু বিভিন্ন রকমভাবে সাজানো আছে, বড় থেকে ছোট। আমরা প্রত্যেকটা সংখ্যা, এখানে যে সংখ্যাগুলো আছে এখানে কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা আছে, দশমিকের ক্যালকুলেশন আছে। এখানে কি করব, প্রত্যেকটা সংখ্যাকে আমরা দশমিক সংখ্যায় নিয়ে চলে যাব, তাহলে কিন্তু সবচেয়ে সুবিধা হবে, খুব সহজে আমরা করে নিতে পারবো। তো এইটা আছে 31-এর 50, এটাকে কিন্তু আমরা দশমিকে সহজে কনভার্ট করতে পারি, 0.62 হবে। কি করে হবে না, এটাকে 100, এটা তো 50 আছে, এটাকে যদি দ্বিগুণ করে দিই এটা 100 চলে আসবে, তার মানে এটা 62 আসবে, আর এটা 100 আসবে। 2 দিয়ে উপর নিচে গুণ করলাম, তার মানে এটা 0.62 হয়ে যাবে। খুব সহজে এটা জানা থাকলে মুখে মুখে এটা করা যায়। তারপরে যেটা আসছে 0.49, তো এটা 49 7-এ 0.7, তো এটাই হবে আমাদের এটার ক্ষেত্রে। তারপর এটা আসছে কত, 0.629, এটা তো এমনিই আছে, এটাকে আলাদা করে দেখার কিছু নেই। তারপরে 0.8-এর হোল স্কোয়ার, 8 64, তাহলে দুটো এটা একটার আগে দশমিক থাকবে, আর একটার আগে দশমিক থাকবে, মানে 0.64। তো এইবারে আমরা বড় থেকে ছোট আকারে সাজাবো, এর মধ্যে কোনটা বড় হবে। এটা 6-এর পর 4 আছে, এইটা সবচেয়ে বড় হবে, তাহলে 0.7।
তার মানে এটা দাঁড়াচ্ছে 49, এটা সবচেয়ে বড়। এরপরে চলে যাচ্ছি, এরপরের কত 7 গেল, এবারে 62 এটা 64, এইটা তারপরে আসবে 0.8। তারপরে 62 আর 629, এখানে 62 মানে এখানে কিছু নেই, মানে 0 আছে, আর এটা 629, তারপরে এটা তাহলে বড় হবে 0.629, তারপরে 0.662, এটা মানে 31/50। তো এইভাবে বড় থেকে ছোট সাজালে হবে। এটা প্রথমে এটা, তার মানে এটাই কারেক্ট, বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বোঝাতে পারলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওগুলি, এই ভিডিওর যে সিরিজ তোমরা দেখতে থাকো, আজকের ভিডিওটাও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করি তোমাদের খুব কাজের মনে হবে, কাজে লাগবে। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় অবশ্যই এর মধ্যেই পাবে, এবং এগুলো করা থাকলে কিন্তু পরীক্ষাতে কোনো অঙ্ক আটকাবে না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগলে, কাজের মনে হলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং একটি লাইক করে দিও। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার